আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে সুপ্রভাত। আজকের এই ক্লাসে যারা উপস্থিত হয়েছ সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। বোর্ডে আমি আজকের টপিক যেটা সেটা লিখেছি। আমরা লাস্ট ডেটে এই জিনিসটার উপর আমরা কিছুটা আলোচনা করেছি। প্রথম অংশটি আলোচনা হয়েছে, সেখানে ছিল রিফ্লেকশন অফ লাইট ইন এ প্লেন মিরর অর প্লেন সারফেস। আলোটা কি সমতল তলে বা সমতল দর্পণে কিভাবে আলো প্রতিফলিত হয় সে নিয়ে আমাদের গতদিনের আলোচনা ছিল। সেই আলোচনাতে আমরা প্রতিফলনের সূত্রগুলি কি সেটা আলোচনা করেছি। আশা করি তোমাদের অসুবিধা হয়নি। আমি আজকে মূল আলোচনায় ঢোকার আগে আমরা তল সম্পর্কিত যে আলোচনাটা করেছিলাম সে সম্পর্কে বলছি। আমাদের গতদিনের আলোচনায় প্রতিফলক তল বলেছিলাম, রিফ্লেক্টিং সারফেস। এখন এই যে তলটা সেটার প্রকৃতি বলেছিলাম বিভিন্ন রকম। সেখানে বলেছিলাম সমতল এবং বক্রতল। আজকে আমরা বক্রতলে কিভাবে আলোকের প্রতিফলন ঘটে এ নিয়ে আলোচনা করব। তো বক্রতল বলতে মূলত আমরা কি বুঝি, প্রথম আমরা সেটাতে আসি। আমাদের যে সিলেবাস সে সম্পর্কিত যে অংশটা সেই নিয়ে আমি বলছি যে বক্রতল বা গোলীয় তল, স্পেরিক্যাল সারফেস। তাহলে স্পেরিক্যাল সারফেসের সঙ্গে একটা ওয়ার্ড রিলেটেড, গোলীয় তল কি, গোলক বা স্পিয়ার। তাহলে যে কোনো একটা গোলক যখন আমরা কল্পনা করব তার শেপটা আমরা জেনারেলি তার যে বাস্তব রূপ আমরা বিভিন্ন জায়গাতে দেখি। যেমন মনে করি একটা ফুটবল, একটা গ্লোভ, আমরা বিভিন্ন ধরনের খেলনাতে সেখানে বেলুন দেখি। তাদের বেশিরভাগই স্পেরিক্যাল শেপ। উদাহরণের জন্য আমি আমাদের প্রিয় জিনিসটা ফুটবল নিয়ে আলোচনা করছি। ফুটবলের যে নেচারটা সেটা কি, জাস্ট ভেতরে পুরোটা ফাঁপা আর তার উপরে একটা চামড়ার প্রলেপ, মানে চামড়া দিয়ে বাঁধা সেটা। এবং সেটাকে যদি আমরা এভাবে কল্পনা করি যে উপরের যে অংশটি আছে সেটা চামড়ার না হয়ে সেম ফুটবলটি একটা কাচের তৈরি, কাঁচ দিয়ে তৈরি, তাহলে তার শেপটা আমরা জাস্ট এরকম একটা গোলক হিসাবে কল্পনা করতে পারি। এবং তাকে যদি একটা অংশ থেকে কেটে নিয়ে নিই, একটা পার্ট কেটে নিয়ে নিই, তাহলে এই অংশের একটা পার্ট এভাবে কেটে নেব, সেটার শেপটা অনেকটা আমার হাতের এইভাবে তালুর মতো হয়ে যাবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দেখাচ্ছি। জাস্ট আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের রান্নাঘরে আমরা সবাই দেখি, হাতলটা। এটার যদি এই অংশটাকে, উপরের যে অংশটা আমি দেখাচ্ছি তোমাদের, সেই অংশটাকে দেখি, সেটাকে যদি আমি আমার হাতের এই যে শেপের মতো সেম শেপ, তাহলে এটা একটা যে গোলীয় তল বলছি আমরা, তার একটা এক্সাম্পল হিসাবে নিতে পারি, উদাহরণ। এখন এটা যদি এখানে স্টিলের দেখাচ্ছি আমি, কিন্তু সেটা যদি কাঁচের হয়ে থাকে, তার মধ্যে সেটা একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম। এই যে ট্রান্সপারেন্ট মিডিয়াম, সেটার মধ্য দিয়ে কিন্তু কাঁচটা দিয়ে, এটার মধ্য দিয়ে আলোটা সরাসরি চলে যাবে। কিন্তু এখন এই যে স্পেসটা, এদিকটা প্লাস এদিকটা, দুটো দিক দেখো, দেখলেই আমরা যখন এটা কাঁচের কল্পনা করব তার মধ্যে দিয়ে আলোটা সরাসরি বেরিয়ে যাবে। কিন্তু এটাকে যদি যে কোনো একটা অংশ যদি কোট করে দিই, যেমন দেখো এই অংশটাকে কোট করে দিলাম, তাহলে চকচকে অংশটা থাকবে এটা। আবার এই অংশটাকে কোট করে দিলাম, তখন চকচকে অংশটা হবে এটা। তাহলে এটা দেখো এই অংশটা অনেকটা ভেতরের দিকে ঢুকে গেছে। তার যে প্রকৃতিটা, সেই প্রকৃতিটাকে বলবো আমরা অবতল প্রকৃতি।
তাহলে এই ধরনের যে তলটি বা সেটা যদি আমি দর্পণ হিসেবে ব্যবহার করি, সেটাকে আমরা বলবো অবতল দর্পণ। আবার যখন এই স্পেসটা যেটা উঠে গেছে, আমরা ওই গণেশের পেটের মতো বেরিয়ে গেছে, হ্যাঁ, তো এই যে অংশটা সেটা চকচকে, ভেতরের অংশটা আমরা কোট করলাম, প্রলেপ দিয়ে দিলাম। এই ক্ষেত্রে এই ধরনের প্রকৃতির যে দর্পণটি বা প্রতিফলক তলটি, সেটাকে আমরা বলবো উত্তল। তাহলে এই দিকটাকে বলেছে অবতল, কনকেভ, এই দিকটা হচ্ছে উত্তল, কনভেক্স। তাহলে আমাদের এই ক্ষেত্রে যে গোলীয় যে তলটি, সেটি দু প্রকৃতির পেয়ে গেলাম, একটাকে বলছি কনকেভ, একটাকে বলছি কনভেক্স। অবতল, উত্তল। এখন এই দুটি তলেই আলোকের প্রতিফলন হবে। এখন সেই প্রতিফলনটা কেমন হবে সেটা জানতে গিয়ে আমরা প্রথম এই যে দর্পণের স্পেশাল কতগুলি প্যারামিটার আছে, তার কতগুলি বিশেষ অংশ আছে, সেগুলি সম্পর্কে আমাদের প্রথম জানতে হবে। তার জন্য আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি। মনে করো আমাদের যে তলটি সেটা এমনটা, তাহলে সেটাকে যদি আমি দেখো তাহলে কি হলো, এই হচ্ছে একটি গোলক, তার এই থেকে এই পর্যন্ত সেটাকে আমরা দর্পণ হিসাবে ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে যেই গোলকের সে অংশ, সেই গোলকের একটা কেন্দ্রবিন্দু থাকছে, সেন্টার। সেই কেন্দ্রবিন্দুকে আমরা বলছি সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। আর যেই গোলকটির অংশ বক্রতলটি, সেই গোলকের যে ব্যাসার্ধ, রেডিয়াস, তাকে বলছি রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ। তাহলে সেটা আমরা এমনটা ধরতে পারি, সেম যে কোনোটা, যেভাবে নাও এইভাবে নাও, যে কোনো দূরত্বই হবে, ঠিক আছে। আর দর্পণটি এই থেকে এই পর্যন্ত, এই হচ্ছে আমাদের দর্পণটি। এই দর্পণটির এই পর্যন্ত এই যে পুরোটা, সেটাকে বলছি তার উন্মেষ, অ্যাপারচার। এখন এই দর্পণটি এই থেকে এই পর্যন্ত ঠিক তার মধ্যবিন্দু যেটি, সেটাকে বলছি পোল, মেরু। তাহলে দেখো আমরা কি কি পেলাম, এটা হচ্ছে তার মেরু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এই থেকে এই পর্যন্ত এই যে ব্যাসার্ধগুলো, এগুলি বলছি আমরা বক্রতা ব্যাসার্ধ। এখন পোল এবং সেন্টার অফ কার্ভেচার, মেরু এবং বক্রতা কেন্দ্র, এই দুটোকে যুক্ত করে যদি আমি তাকে এক্সটেন্ড করি, বর্ধিত করি দুই দিকে, একটি রেখা পাবো, যেই রেখাটিকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। অক্ষতার প্রধান অক্ষ, ঠিক আছে। এখন দেখো এই যে বিভিন্ন অংশগুলিকে আমি এখানে দেখালাম, তার সঙ্গে আমরা যখন তার মধ্যে চিত্র কল্পনা করব, অর্থাৎ এই দর্পণে প্রতিফলনের পর প্রতিবিম্ব সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে রশ্মিগুলি বিভিন্ন অবস্থানে থেকে বিভিন্ন বিন্দু দিয়ে দর্পণের উপর পড়তে পারে। তাহলে সেই ক্ষেত্রে প্রতিটি ইন্ডিভিজুয়াল রে, প্রত্যেকটি আলাদা আলাদা রশ্মি, আমরা যে প্রতিফলনের কথা বলেছি, প্রতিফলনের সূত্রের কথা বলেছি, সে প্রত্যেকটা সূত্রকে সে মেনে চলবে। সমতল দর্পণে বলেছিলাম, এই ক্ষেত্রেও বলছি
প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সে তাকে অবশ্যই লস অফ রিফ্লেকশন তাকে মানতেই হবে, ঠিক আছে? সে মেনেই সে প্রতিবিম্ব তৈরি করবে। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে তার মধ্যে প্রতিবিম্ব তৈরির ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্বটা সৃষ্টি হবে। তা সেই ক্ষেত্রে প্রথম আমাদের জানতে হবে যেই রশ্মিগুলি দর্পণের উপর আপতিত হচ্ছে সেগুলি প্রতিফলনের উপর কোন দিকে যাবে, প্রতিফলিত রশ্মির প্রকৃতিটাই বা কেমন হবে, প্রথম আমাদের এই জিনিসটা জানতে হবে। দেখো, আমাদের এই যে দর্পণটি আমরা ব্যবহার করছি সে দর্পণটা কেমন সেটা দু প্রকৃতির বলেছি। যদি আমি তাকে এইভাবে কোড দিয়ে দিই, এই অংশে কোড দিয়ে দিই, তখন এই ধরনের দর্পণকে আমরা বলবো অবতল দর্পণ, কনকেভ মিরর। আর যখন তাকে আমি আরেকটা দেখাচ্ছি, তাকে এই দিকে কোড দিয়ে দিলাম, তখন এই দিকটা চকচকে, তখন সেটাকে বলবো আমরা উত্তল, কনভেক্স। এখন দুটোর ক্ষেত্রেই আমাদের প্রতিবিম্ব সৃষ্টির ক্ষেত্রে কিভাবে রশ্মিটা যাবে সেটা জানার ক্ষেত্রে আমাদের একটা একটা নিয়ে আমি আলোচনা করছি। প্রথম আমি আলোচনা করছি এই যে অবতল দর্পণ সেটা নিয়ে। দেখো, এটা হচ্ছে অবতল দর্পণ। আমি যদি মনে করি তার এটা হচ্ছে তার প্রধান অক্ষ। কোন একটা রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরাল ভাবে দর্পণে আপতিত হবে সে কোন দিকে যাবে, সেই ক্ষেত্রে তার আরেকটি বিশেষ বিন্দু সম্পর্কে আমাদের জানতে হবে। সেটা কি তা বলছি আমি তোমাদের। আমি কতগুলি রশ্মি এভাবে কল্পনা করলাম যেগুলি প্রধান অক্ষের সমান্তরাল, প্রত্যেকটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে সে দর্পণে পড়ল। যখন দর্পণে পড়ল দর্পণ থেকে সে প্রতিফলিত হবে প্রতিটি রশ্মি। সেই ক্ষেত্রে আমি মনে করলাম এটা তার বক্রতা কেন্দ্র। সেই ক্ষেত্রে এই রশ্মিটা এখানে প্রতিফলিত হওয়ার পর সে এভাবে বেরিয়ে যাবে। এটা প্রতিফলিত হওয়ার পর দেখা গেল সে এভাবে বেরিয়ে গেছে। এটা প্রতিফলিত হওয়ার পর দেখা গেল সে এইভাবে বেরিয়ে গেছে। তার অর্থ দাঁড়ালো প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যখন অবতল দর্পণে আলোক রশ্মিগুলি আপতিত হবে, প্রতিফলনের পর রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত কোন একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে দেখো, প্যারালাল রে, প্যারালাল টু the principal axis, after reflection they meet at a point which lies on the principal axis. That specific point, সেই যে নির্দিষ্ট বিন্দুটি, সেই নির্দিষ্ট বিন্দুকে বলবো অবতল দর্পণের ক্ষেত্রে তার ফোকাস বা মুখ্য ফোকাস, প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে? এখন এই যে মুখ্য ফোকাস, মনে রাখবে সেইখানে প্রতিফলিত রশ্মিগুলি নিজেরা মিলিত হচ্ছে। এখন যদি আমরা একটা উত্তল দর্পণের কথা চিন্তা করি,
এটা তার প্রধান অক্ষ, তার সমান্তরালভাবে তার উপর রশ্মিগুলি আপতিত হলো। সেই ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি কি হবে? দেখা গেল সেটা এটা এইভাবে বেরিয়ে গেল, পেছনে তো যেতে পারবে না, সামনের দিকে আসবে। সে বেরিয়ে গেল, সে কোন দিকে বেরোলো? এইভাবে বেরিয়ে গেল। এখন তাকে যদি আমরা দেখো, যে প্রতিফলিত রশ্মিগুলি সেগুলি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে, পেছনে যেতে পারছে না, প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়ছে। এখন তাকে যদি আমরা এক্সটেন্ড করি, দেখো তার একটা বিন্দুতে মিলিত হচ্ছে প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুতে। এই ক্ষেত্রে আমরা বলবো এটাই হচ্ছে তার ক্ষেত্রে ফোকাস। সেই ক্ষেত্রে ফোকাসের সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি? ফোকাসটা কি? ফোকাস এমনই একটা বিন্দু, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন উত্তল দর্পণে আপতিত হবে, তখন প্রতিফলিত রশ্মিগুলিকে প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে আমাদের কাছে মনে হবে। তাহলে উত্তল এবং অবতল দুটোর ক্ষেত্রে নেচারটা কিন্তু একটু ডিফারেন্ট। প্রথম ক্ষেত্রে মিলিত হয়েছে, অবতলের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি মিলিত হয়েছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি রশ্মিগুলি মিলিত হয়নি, সেগুলি প্রতিফলিত হয়ে বেরিয়ে আসছে, ছড়িয়ে পড়ছে। কিন্তু আমরা যখন চোখে পড়বে আমাদের কাছে মনে হবে সে একটা, এই রশ্মিগুলি একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে যা প্রধান অক্ষের উপর অবস্থিত। এই ক্ষেত্রে এইটাকে বলা হবে উত্তল দর্পণের ক্ষেত্রে তার ফোকাস। দ্যাট মিনস প্যারালাল রে parallel to the principal axis after reflection by a convex mirror, the reflected ray appears to come out from a point which lies on the principal axis. এই যে প্রতিফলিত রশ্মিগুলি রিফ্লেক্টেড রে, তাকে আমাদের মনে হবে। তাহলে এই ক্ষেত্রে দুটো জিনিস। প্রথম ক্ষেত্রে আমরা বলছি ফোকাসটা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই ক্ষেত্রে আমরা বলবো একটা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসটি দর্পণের সামনে অবস্থিত, আর উত্তল দর্পণের ক্ষেত্রে তার ফোকাসটি দর্পণের পেছনে অবস্থিত। তাহলে দুটোর অবস্থানগত পার্থক্য আছে, আমাদের এই জিনিসটা জানতে হবে। উত্তল এবং অবতল দুটোর ফোকাসের অবস্থান এক নয়। একটার ক্ষেত্রে, অবতলের ক্ষেত্রে ফোকাসটা সামনে, আর উত্তলের ক্ষেত্রে পেছনে, অবতলের ক্ষেত্রে সামনে। ঠিক আছে? এই ক্ষেত্রে সাধারণত ফোকাসটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে বুঝাই, তার অবস্থানটাকে। বক্রতা কেন্দ্র, অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রটি সামনে অবস্থিত, সেটাকে সাধারণত আমরা সি দিয়ে বুঝাই। উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা পেছনে অবস্থিত, সেটাকেও সাধারণত সি দিয়ে আমরা বুঝাই। এই ক্ষেত্রে এই যে বিন্দুটি, সেটি হচ্ছে পোল। সেটাকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, এটা পোল, মেরু। এই ক্ষেত্রে পোল থেকে ফোকাস পর্যন্ত যে এই যে দূরত্বটা, বা এই ক্ষেত্রে এই যে দূরত্বটা, এই দূরত্বগুলিকে আমরা বলবো তার ফোকাস দূরত্ব। পোল থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, পোল থেকে তার ফোকাস পর্যন্ত দূরত্ব, মেরু থেকে ফোকাস, মেরু থেকে তার ফোকাস পর্যন্ত দূরত্ব, এই দূরত্বকে আমরা বলবো তার ফোকাস দূরত্ব। আর পোল থেকে সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র, মেরু থেকে বক্রতা কেন্দ্র, এই পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে বলবো বক্রতা ব্যাসার্ধ।
ফোকাস দূরত্ব যেটা, সেটাকে সাধারণত আমরা স্মল এফ দ্বারা সাধারণত প্রকাশ করি, আর বক্রতা ব্যাসার্ধ যেটা, সেটাকে ক্যাপিটাল আর দিয়ে সাধারণত প্রকাশ করি। তার এটা হচ্ছে তার ফোকাস দূরত্ব, এটা হচ্ছে তার বক্রতা ব্যাসার্ধ। এই দুটির মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা কি? সেটা হচ্ছে, আমি এখানে লিখছি তোমাদের, এফ ইকুয়ালস টু আর বাই 2। ফোকাস দূরত্বটি বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। ফোকাস দূরত্বটি বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। সেই জন্য দেখব আমরা চিত্রে দেখানোর সময় এই যে দূরত্বটি প্রায় মিডল পয়েন্টটা দেখিয়েছি, দেখো এই দূরত্বের মিডল পয়েন্টটা, এই হচ্ছে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। পরবর্তী অবস্থায় এই জিনিসগুলির উপর আমরা যখন আলোচনা করব বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে, এই ফর্মুলাগুলিকে কিন্তু আমরা তখন ব্যবহার করব। নেক্সট আমরা আসছি, এখানে আমরা অনেকগুলি রশ্মিকে নিয়েছি, কিন্তু প্রতিটি রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য, দর্পণে বিভিন্ন অবস্থানে আপতিত হওয়ার জন্য রশ্মির, প্রতিফলিত রশ্মির গতিপথ বিভিন্ন রকম হয়। সেটা প্রতিফলনের সূত্রগুলিকে মেনেই হয়, এবং সেটা কোন দিকে হয় বিভিন্ন রশ্মি আছে। সেই ক্ষেত্রে আমরা যখন বলছিলাম যে তার প্রতিবিম্বের অবস্থানগুলি দেখব, প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয় দেখব, সেই ক্ষেত্রে এতগুলি রশ্মি না নিয়ে আমরা মূলত শুধুমাত্র দুটো রশ্মিকে তার গতিপথ নিয়ে আলোচনা করেই আমরা তার প্রতিবিম্বের অবস্থানটা নির্ণয় করতে পারি। এখন এই ক্ষেত্রে আমরা এতগুলি রশ্মির মধ্যে মূলত 4টি রশ্মির অবস্থান নিয়ে আলোচনা করব। তার মধ্যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির গতিপথটা দেখব। তার থেকে যে কোনো দুটিকে নিয়েই আমরা পরবর্তী অবস্থায় কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট, যে 4টি বিশেষ অবস্থানের ক্ষেত্রে আমরা রশ্মির গতিপথ দেখব, সেগুলি আমি ছবিতে তোমাদের দেখাচ্ছি এখানে একে। প্রথম অবস্থানটি দেখো, আমি আজ শুধু তোমাদের আলোচনার ফার্স্ট আলোচনার ক্ষেত্রে আমরা অবতল দর্পণ নিয়েই আলোচনা করছি। এটা মনে করে তার প্রধান অক্ষ। একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে দর্পণে পড়ল, সে প্রতিফলিত হবে। এটা ভাবলাম বক্রতা কেন্দ্র, এটা ভাবলাম তার ফোকাস। সেই ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটি ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। যে প্রতিফলিত রশ্মিটি আছে সেটি ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। নেক্সট, আরেকটি রশ্মি এলো, যেটা ফোকাস দিয়ে গেল। এটা ফোকাস, সেন্টার, সেন্টার ফোকাস। তখন কিভাবে যাবে? সেটা প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। দেখো, সমান্তরালভাবে গেল, ফোকাস দিয়ে বেরোলো, ফোকাস দিয়ে গেল, সমান্তরালভাবে বেরোলো। অর্থাৎ আলোক রশ্মির গতিপথ সবসময় প্রত্যাবর্তক, মানে যেই পথে গেল এবং ফিরছে, ফেরার পথটাকে যদি আমরা আসি, যে পথে এসেছিল সেই দিকেই যাবে। এই জিনিসটা আমরা বলতে পারি। তাহলে এই গেল দুটো অবস্থান। নেক্সট আরেকটি অবস্থানে আসছি। তাকে সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র দিয়ে পাঠালাম। তখন সে প্রতিফলিত হয়ে একই রাস্তায় বেরিয়ে যাবে।
একই রাস্তায় বেরিয়ে যাবে, যেভাবে এলো সেভাবেই বেরিয়ে গেল। তোমাদের জ্যামিতির, অঙ্কের জ্যামিতির যে নলেজটি আছে তার থেকে নিশ্চয়ই বুঝতে পারছো এটা ব্যাসার্ধ, তার উপর এখানে যদি স্পর্শক কল্পনা করি সেই স্পর্শকটি হবে এই বিন্দুতে তার প্রতিফলক তল। এই ক্ষেত্রে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব, এই তো এই উপপাদ্যটি দিয়ে তুমি সেটা ইজি প্রমাণ করতে পারো। লম্বভাবে পড়েছে, লম্বভাবে বেরিয়ে গেছে, একই রাস্তায় বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট আরেকটি, সেটা হচ্ছে এইভাবে যদি ধরে নিই যে কোনো একটা অ্যাঙ্গেলে আপতিত হয়েছে কোণে, প্রতিফলিত হওয়ার সময় সেম অ্যাঙ্গেলে সে প্রতিফলিত হয়ে যাবে তার সঙ্গে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ক্ষেত্রে এই কোণটির মান এবং এই কোণটির মান একই হবে। এবার এই জায়গাটাকে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, এই বিন্দুটাকে যুক্ত করলে প্রতিফলনের সূত্রটা মেনে চলে বলেছিলাম তোমাদের, জাস্ট একটা ক্ষেত্রে আমি তোমাদের এক্সপ্লেইন করছি। এটা হচ্ছে আপতন বিন্দু, এখানে যদি একটা স্পর্শক কল্পনা করি এটা হবে প্রতিফলক তল, এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে অটোমেটিক এটা লম্ব। তাহলে দেখো এটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব, এটা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই ক্ষেত্রে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ, তারা পরস্পর সমান। জাস্ট প্রতিফলনের সূত্রটা কিভাবে তারা মেনে চলে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল রে আলাদা আলাদা রশ্মি, সেটা তোমাদের আমি দেখালাম। তাহলে একটা অবতল দর্পণের ক্ষেত্রে এই বিশেষ চারটি রশ্মি আমি তোমাদের দেখালাম। এই রশ্মিগুলি যে কোনো দুটোকে ব্যবহার করে আমরা আমাদের পরবর্তী অবস্থায় যে কিভাবে অবতল দর্পণ কর্তৃক বিভিন্ন প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা আমরা দেখব। এখন আসছি একটি অবতল দর্পণ কর্তৃক কিভাবে বিভিন্ন বিন্দুতে অবস্থিত বা বিভিন্ন অবস্থানে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। দেখো, এটা আমাদের অবতল দর্পণ। বিন্দুগুলিকে তোমাদের প্রথম দেখাচ্ছি। এটা মনে করলাম তার প্রধান অক্ষ, এটা তার বক্রতা কেন্দ্র, এটা তার ফোকাস। এখন বস্তুটা কোথায় থাকতে পারে তার জন্য আমরা বিশেষ কতগুলি অবস্থানের ক্ষেত্রে দেখেছি প্রতিবিম্বের প্রকৃতিটা একই রকম হচ্ছে। সেই বিশেষ অবস্থানগুলি কি প্রথম আমাদের সেটা বুঝতে হবে। ফার্স্ট, দর্পণ এবং ফোকাস এর মধ্যবর্তী অবস্থান, যে কোনো অবস্থানে রাখি না কেন প্রতিবিম্বগুলির প্রকৃতিটা এক ধরনের হয়, একই রকম হয়। নেক্সট, প্রতিবিম্বটি ফোকাসে অবস্থিত। নেক্সট, ফোকাস এবং বক্রতা কেন্দ্র এই দুটির মাঝে অবস্থিত। নেক্সট, বক্রতা কেন্দ্রে অবস্থিত। নেক্সট, বক্রতা কেন্দ্রের পরে থেকে বা বক্রতা ব্যাসার্ধের থেকে দূরে অবস্থিত যে কোনো একটা বিন্দু। আর বস্তুটি অসীমে অবস্থিত। তাহলে কটা অবস্থান হলে দেখো, 1 2 3 4, ক্লিয়ার? 1 2 3 4 5 6, মোট আমরা 6টি অবস্থান পেলাম। এই 6টি অবস্থানেই বিভিন্ন প্রকৃতির প্রতিবিম্ব সৃষ্টি হবে। এখন এই প্রতিটি অবস্থানে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়, প্রতিবিম্বটির প্রকৃতি বা কি, এটা নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করছি। প্রথম আসছি, যখন বস্তুটি ফোকাস
এবং দর্পণ এর মধ্যবর্তী অবস্থানে থাকবে। মনে করো এই হচ্ছে আমার বস্তুটি। আমরা বলেছি যে কোনো শুধু দুটি রশ্মি নেব, তাহলে তার যে শীর্ষবিন্দু উপরের যে বিন্দুটি আছে সেই বিন্দুটিকে নিলাম, তার থেকে একটা রশ্মি কল্পনা করলাম যেটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গিয়ে পড়ল। সমান্তরাল ভাবে গিয়ে যখন পড়বে, ফেরার সময় কিভাবে যাবে সে? আমাদের আগের নিয়ম অনুসারে সে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আমি চিত্রগুলি কিভাবে আঁকছি তোমরা অবশ্যই ফলো করবে, কারণ কি তোমাদের চিত্রগুলি বিভিন্ন এক্সামে যে কোনো, আমি যে 6টা বলছি, যে কোনো একটা চিত্র তোমাদের কাছে চাইতে পারে এক্সামে। সবগুলি একসঙ্গে চাইবে এমন কথা নেই, যে কোনো অবস্থানেটা তোমার কাছে চাইতে পারে, সেক্ষেত্রে তোমাকে চিত্রটা এঁকে দেখাতে হবে। এই জন্য মনে রাখবে আমি চিত্রগুলি তোমাদের এঁকে দেখাচ্ছি, প্রত্যেকটা রশ্মির অঙ্কনটা একটু ভালো করে ফলো করবে। নেক্সট আরেকটি এমনভাবেই পড়ল, কিভাবে? দর্পণে যে বিন্দুতে পড়েছে সেটা লম্বভাবে পড়েছে, তাহলে লম্বভাবে প্রতিফলিত হবে। তো লম্বভাবে পড়লে, লম্বভাবে যদি প্রতিফলিত হতে হয়, সেই ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি লম্বভাবে পড়েছে, লম্বভাবে বেরিয়ে গেছে একটা অবস্থানে, সেটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, সেটা দিয়ে গেল আবার একই রাস্তায় ফিরে এলো। তাহলে ওই চিত্রটাকে আমাদের এখানে ফলো করতে হবে। তাহলে কি বেসিক্যালি রশ্মিটা আকার সুবিধার জন্য আমি এখান থেকে টেনে নিচ্ছি। বেসিক্যালি রশ্মিটা এইখান থেকে উৎপন্ন হবে, অ্যারো মার্কটা এইভাবে দিলাম, প্রতিফলিত হয়ে এইভাবে বেরিয়ে যাবে। একটা জিনিস ফলো করবে, রশ্মিটা চিত্রটা আঁকার ক্ষেত্রে অ্যারো মার্কটা অবশ্যই হবে বস্তু থেকে নির্গত রশ্মিটা যখন দর্পণ পড়বে এর মধ্যবর্তী অবস্থানে। তো রশ্মিটা তো যাচ্ছে বস্তু থেকে, তাহলে তোমার রশ্মিটার অ্যারো মার্কটা দিতে হবে বস্তু থেকে দর্পণে এর মধ্যবর্তী অবস্থান। এখানটাতে সেম লাইট, কিন্তু তুমি যদি এই রশ্মি অ্যারো মার্কটা এখানে দিয়ে দাও হবে না, তোমাকে অবশ্যই অ্যারো মার্কটা দিতে হবে এই জায়গাতে, কারণ রশ্মিটা এই বস্তু থেকে নির্গত হয়েছে। তাহলে এই জায়গাটার মধ্যেই তোমাকে অ্যারো মার্কটা ইউজ করতে হবে, যেটা আপতিত রশ্মির ক্ষেত্রে। প্রতিফলিত রশ্মির ক্ষেত্রে সেটা যেহেতু এখান থেকে পুরোটাই এভাবে এসছে, তুমি যে কোনো জায়গাতে তুমি অ্যারো মার্কটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি, এই হচ্ছে আরেকটি প্রতিফলিত রশ্মি। এখন বক্তব্য হলো প্রতিবিম্বটা কোথায় সৃষ্টি হবে। আমরা বলেছি প্রতিফলিত রশ্মি দুটো যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতেই প্রতিবিম্ব সৃষ্টি হবে, অন্য কোথাও প্রতিবিম্ব সৃষ্টি হবে না। তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থানটা করতে গেলে যেগুলি যে দুটো রশ্মি যাচ্ছে সেগুলি মিট করছে না, তাহলে সেখানে মিট করাতে হবে আমাদের। কিভাবে? তখন আমরা এটাকে এক্সটেন্ড করব, বর্ধিত করব। দেখলাম তারা ওই বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ তার প্রতিবিম্বের অবস্থান হচ্ছে এটি। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিবিম্বটি দর্পণের পেছনে সৃষ্টি হচ্ছে, রশ্মি প্রতিফলিত রশ্মি নিজেরা মিলিত হয়নি, আমরা মিলিত করেছি। এই ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি হবে অসৎ, এটার মাথাটা যেই দিকে, শীর্ষটা যেই দিকে, এটা শীর্ষটা একই দিকে, তাহলে অটোমেটিক্যালি সেটা সমশীর্ষক। অসৎ সমশীর্ষক দেখতে কেমন? বস্তু অপেক্ষা বড়, বিবর্ধিত। ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে, ইরেক্ট অ্যান্ড এনলার্জড অর ম্যাগনিফাইড। এই হচ্ছে আমাদের এখানে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি। আমি একই চিত্রে নেক্সটটা দেখাচ্ছি তোমাদের, যেটা যদি রশ্মিটা এখানে, বস্তুটা এখানে থাকতো, অর্থাৎ ফোকাসে
সেই ক্ষেত্রে রশ্মিটা যেটা সমান্তরালভাবে সেম গেল, সেটা এই পথে বেরিয়ে আসবে, কিন্তু আরেকটি যেটা আছে সেটা কি, সেটা আর এটা হবে না, তখন এটা কেমন হবে দেখো, এই ক্ষেত্রে দেখো যে দুটো রশ্মি প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল তাদের প্রকৃতিটা কি, তারা পরস্পর সমান্তরালভাবে দেখো বেরিয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা বলবো সমান্তরাল রশ্মিগুলি অসীমে মিলিত হয়, এই ক্ষেত্রে প্রতিবিম্বটি সৃষ্টি হবে অসীমে, যেটা আমরা চোখে দেখব না। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কোনো প্রতিবিম্বের অবস্থান বলবো অসীমে, কিন্তু প্রতিবিম্বটা চোখে আমরা দেখব না। নেক্সট যেটা, তার অবস্থানটাকে যদি এখানে ধরে নিই, এই দুটোর মাঝে, তাহলে একটা এইভাবে সেম গেল, এইভাবে গেল, আরেকটি সেম আমরা যদি মনে করি এইভাবে গেল, আরেকটি প্রকৃতি নিলাম, দেখো এটা বেরিয়ে গেল। তো একটা গেছে সমান্তরালভাবে গিয়ে এইভাবে গেছে, আর একটা এইভাবে গিয়ে এইভাবে গেছে। তাহলে সেই ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, অবশিষ্যক। তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতিটা হচ্ছে সৎ অবশিষ্যক। নেক্সট আমরা দেখাচ্ছি বক্রতা কেন্দ্রে। একটি প্রধান অক্ষে সমান্তরালভাবে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আরেকটি নেব আমরা ফোকাস দিয়ে গেল, সেটা যখন প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে দেখো প্রতিবিম্বটি কোথায় সৃষ্টি হয়েছে, বক্রতা কেন্দ্রেই সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে তার প্রকৃতিটা কেমন, সৎ অবশিষ্যক। এই ক্ষেত্রে তার আকৃতিটা হবে, আকারটা হবে বস্তুর যতটুকু আকৃতি, প্রতিবিম্বেরও একই আকৃতি। তাহলে রিয়েল, ইনভার্টেড এবং সেম সাইজ। তো এই ক্ষেত্রে আমরা তার অবস্থানটা পেলাম। নেক্সট যদি এখানটাতে ধরে নিই, এইভাবে গেল, আরেকটা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাতে পারি, এইভাবে গিয়ে এইভাবে বেরিয়ে গেল, এটা না নিয়ে। এই ক্ষেত্রে প্রতিবিম্বটি অবশিষ্যক, সৎ, খর্বাকৃতি, ছোট আকারের, রিয়েল, ইনভার্টেড, ডিমিনিশড ফর্ম। তাহলে এইভাবে আমরা বিভিন্ন অবস্থানে, বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে একটা অবতল দর্পণের ক্ষেত্রে সেটা আমরা দেখলাম। একইভাবে অসীম থেকে যে বস্তুটা থাকবে সেটা প্রধান অক্ষে সমান্তরালভাবে আসবে না, রশ্মিগুলি নিজেরা সমান্তরাল ধরবো, তাহলে সেই ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি ফোকাসে মিলিত হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে প্রতিবিম্ব যেটি সৃষ্টি হবে সেটা ফোকাসে সৃষ্টি হবে। তাহলে দেখো আমরা আজকে অবতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হলো এবং তার প্রকৃতিটা কি সেটা আমরা জানলাম। আমরা নেক্সট ডেটে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় সে নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চিত্রগুলি আঁকবে এবং বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের সৃষ্টিটার ক্ষেত্রে তার প্রকৃতিটা কি সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবে। আমি আশা করব তোমাদের কোনো কনফিউশন যদি থাকে তোমরা প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা চেষ্টা করব তোমাদের কনফিউশনটা দূর করে দিতে। আজকের ক্লাসে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ।